আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি ঢাকা শহরের 400 বছর ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সমহিমায় মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা, যেটা হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত। এখানে প্রতিদিন দেশি বিদেশি বহুত পর্যটক আসে। এটা হচ্ছে এমন একটা ইতিহাস যা হচ্ছে আমি আপনার ফুল ভিডিওতে আস্তে আস্তে বলার চেষ্টা করব। সো লেটস গো, তো দেখা যাক কীভাবে কি যাওয়া যায়, কত টাকা খরচ পড়ে, আমি টোটাল ডিটেলস দিয়ে দিব। সবার প্রথম আমি চলে আসলাম বাবুবাজার মাজারের সামনে। সেখান থেকে আমি একটা অটো রিক্সা ভাড়া নিয়েছি 60 টাকা দিয়ে, যেটা হচ্ছে লালবাগ কেল্লার সামনে নামাবে। এখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না, তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন খুব জ্যাম ছিল, যার কারণে হচ্ছে একটু সময় লেগেছে। আমরা বলতে বলতে অলরেডি চলে আসছি। এখানে হচ্ছে পার পার্সন টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, আর বিদেশি পর্যটকের জন্য আলাদা টিকিট 200 থেকে 400 টাকা পর্যন্ত। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা দুজন ছিলাম, তাই দুইটা টিকিট নিচ্ছি 60 টাকা দিয়ে। ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই আপনার টিকিট শো করতে হবে। আমরা ভিতরে প্রবেশ করি। হ্যাঁ, এখন আমরা টিকিটটা দিয়ে প্রবেশ করি। দেখতেছি সামনের ভিউটা খুব সুন্দর, কারণ তখন রোদ ছিল, এই জন্য আর কি সুন্দর বেশি দেখাচ্ছে। সবার প্রথম আমি কেল্লার ভিতরেই প্রবেশ করি, দেখি এখানে কি কি আছে। ঠিক আছে, তবে বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, যার কারণে হচ্ছে আমারও খুব ভালো লাগতেছে। তবে যখন আমরা সবসময় যাই কোথাও, আমি একটু চাই একটু রোদের মধ্যে যাওয়ার জন্য, কারণ রোদের ভিউটা খুব সুন্দর উঠে। ঠিক আছে, পরিবেশ খুবই সুন্দর, আশেপাশে ভিউ, গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু খাবার নিয়ে প্রবেশ করা যাবে না, কারণ হচ্ছে খাবার নিয়ে প্রবেশ করলে হচ্ছে খাবারের কারণে নষ্ট হয়। এই যে আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালবাগ কেল্লার পিছনের যে ভিউ। আমি যখন গিয়েছিলাম বললাম না খুব রোদ, তার কারণ হচ্ছে এত ঘামিয়ে আছি। আমি বলবো আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসেন যে কোনো ছুটি দিন, তবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে প্রচুর জ্যাম থাকে, প্রচুর। কারণ আমি যখন আসি তখন এখানে খুবই জ্যাম ছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থাকে যে সামনে হচ্ছে মসজিদ, এবং হচ্ছে বামে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার মানে পানির জোয়ারা থাকে। এখন নেই, বা এখন সম্ভবত এখানে আমি প্রায় 3 বছর আগেও গিয়েছিলাম, তখন পানি নেই। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে সম্ভবত, যতটুকু আমার আইডিয়া, কারণ ভাঙ্গা দেখতেছে অনেক জায়গায় আর কি। এই জন্য আমি বলতেছি এগুলো বেশিরভাগ নষ্ট আর কি। আপনারা এখানে আসার সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে এখানে যে আপনি ইতিহাসটা পাবেন, এই ইতিহাসটা আর কোথায় পাবেন না। লালবাগ কেল্লার ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ 1678 সালে দুর্গের উদ্যোগ ও নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ দিল্লিতে চলে যান। তার 1 বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁ সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কিন্তু 1684 সালে নবাব শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবি মৃত্যুর পর শায়েস্তা খাঁয়ের দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবিকে মসজিদ ও দরবারের হলের মাঝখানে সমাহিত করা হয়। লালবাগ কেল্লা বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত সেই পরী বিবির সেই সমাধি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় এবং 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ বদলে লালবাগ নামকরণ করা হয়। আর এই দুর্গটি তখনই পরিচিতি পায় লালবাগ এবং দুর্গ নামে। লালবাগ কেল্লার স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে 3 গম্বুজ মসজিদ, যেটা হচ্ছে এই 400 বছর পুরনো থেকেই এই মসজিদটা অবস্থিত। ঢাকা শহরে এমন পুরনো মসজিদ খুবই কমই আছে। এটা হচ্ছে মোগল আমলের তৈরি সেই মসজিদ, বর্তমানে স্থানীয়রা এখানে নামাজ পড়ে। এই দুর্গটি হচ্ছে হাম্মামখানা। এখানে হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে আপনি মানে করতে পারবেন, প্রবেশ করতে পারবেন, কিন্তু দ্বিতীয় ফ্লোরে যেতে পারবেন না, ঝুঁকি আছে আর কি। এটার ভিতরে হচ্ছে সাধারণত কিছুই যে কারুকার্য করা, সামথিং কাজ কাম করা, এই এতটুকু আর কি। এই দুর্গটি হচ্ছে হাম্মামখানা নামে এখন পরিচিত, যেটা হচ্ছে জাদুঘর নামে অনেকে বলে থাকে। এটা হচ্ছে আপনি মানে নিচতলায় প্রবেশ করতে পারবেন, দ্বিতীয় তলায় প্রবেশ করতে পারবেন না আর কি।
এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে নাকি কখনোই পানি ওঠে না, যত ঝড় বৃষ্টি যত মানে বৃষ্টি আসুক না কেন এখানে কখনোই পানি থাকে না। আর আমি কখনোই পানি দেখি নাই। এখানে একটা ইতিহাস আমি যতটুকু শুনেছি, সত্যি কিনা জানি না, এটা এখানে এখনও নাকি রাত হলে এখানে কিছু কান্নার আওয়াজ আসে, এবং কি এটা নাকি পূর্বে এরকম কিছু ইতিহাস আছে নাকি যেন বাচ্চাদের ভোগ হিসেবে দেওয়া হতো, যেমন গলা কেটে ফেলে দেওয়া হতো উৎসর্গ করার জন্য। এইগুলো তো বিশ্বাস করার মতো না, তবুও আমি জাস্ট যেটা শুনেছি সেটাই আর কি বললাম না, এটার ইতিহাস কিন্তু খুবই ভয়ানক। এখানে আরও কিছু ইতিহাস আছে যেটা আমি দেখাচ্ছি। খোদাবন্ধ মির্জা বাঙ্গালির সমাধি শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহ সেনা অধিনায়ক ছিল। এখানে হচ্ছে শেষে কিছু শিশুরও মানে সমাধি আছে। এইগুলোর ইতিহাসে অনেক আছে যা বললে শেষ করা যাবে না, তার জন্য আমি এখানে বলতেছি না। এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হলো এই সেই গোপন সুড়ঙ্গ পথের মুখ। এখান থেকে নাকি সোজা দিল্লি পর্যন্ত যাওয়া যেত। মানে এই পথ থেকে সোজা আপনি হাঁটলে দিল্লি পর্যন্ত যাওয়া যেত। শুধু এটাই না, এটার কিন্তু আরও কিছু ইতিহাস আছে। সেই রহস্যময় ইতিহাসগুলো হলো, আমি এটার আরও কিছু ইতিহাস শুনেছি। প্রথমত হচ্ছে এটা শুনেছি এরকম যে দুটো কুকুর ছাড়া হয়েছিল ভিতরে গলায় দড়ি বেঁধে, যেন কুকুরগুলো ফিরে আসে কি না, কিন্তু কুকুর ফিরে আসেনি, শুধু দড়ি নাকি ফিরে এসেছিলো। এছাড়াও আমি শুনেছি এখানে মানে কিছু আরও কিছু মানে জীবন্ত কিছু পশু ছাড়া হয়েছিল যা কখনো ফিরে আসেনি। যার কারণ হচ্ছে এটা মানে এই গুহাটা কিন্তু খুব মানে প্রাচীন থেকেই বা খুব আগ থেকেই কিন্তু এটা খুব ভয়ানকভাবে পরিচিত পেয়েছে। হয়তো এটার ইতিহাস অনেক ভয়ানক, কিন্তু বাস্তবে যখন আপনি যাবেন এখানে তখন কিন্তু আপনার এটার ওয়েদার বা এই মানে ওয়েদারের অনুযায়ী গেলে তো ভালো। পাশাপাশি হচ্ছে এটা আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে ভিউটা পাবেন এরকম কিন্তু আপনি কোথাও পাবেন না আমার জানা মতে। জাস্ট 30 টাকা প্রবেশ মূল্যতে আপনি কিন্তু খুব সুন্দর ভিডিও দেখতে পাবেন। তবে হচ্ছে এই প্রাচীন কিছু কথাবার্তা এগুলো আমার বিশ্বাস হয় না, কারণ হয়তো আগে কোনো এক সময় টুকটাক হতো, কিন্তু এখন তো মানুষ মানে তিল থেকে তাল বানিয়ে ফেলে আর কি। তো আজ এই পর্যন্তই, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি। আর আমি দেখা যাচ্ছে এখানে অতটা আমি না জেনে বা জেনে এরকম কিছু না, আমি জাস্ট ইতিহাস জেনে কথাগুলো বলেছি। সো সবাই চাইলে ঘুরে আসতে পারেন, খুবই স্বল্প টাইমে খুব সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে পারবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।